আমি না বলাতে সন্ডার্স সোফা ছেড়ে প্রায় 3 ইঞ্চি লাফিয়ে উঠে বলল, আর ইউ ম্যাড? তুমি কি বুঝতে পারছো না শঙ্কু যে এই ওষুধ তোমাকে ক্রোড়পতি করে দেবে? সেটা আমার চাই না সন্ডার্স। বৈভবের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি মোটামুটি স্বচ্ছন্দে সাধারণ জীবনযাপন করতে পারলেই খুশি। ড্যাম ইট শঙ্কু, তুমি এর জন্য নোবেল প্রাইজ পেতে পারো, তুমি জানো? না সন্ডার্স, তা পারি না। তুমি তো শুনলে এই ওষুধের ব্যাপারে আমি যদি কিছু করে থাকি সেটা হলো এই গাছটাকে খুঁজে বার করা। সেটাও সম্ভব হয়েছে কারণ আর একজন নির্দেশ দিয়েছিল। আর এর যে গুণ, সে তো প্রকৃতির অবদান। তুমি প্রাইজ দেবে কাকে? আচ্ছা বেশ, তো প্রাইজের কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু খ্যাতি বলে তো একটা জিনিস আছে। তুমি কি সে সম্বন্ধেও উদাসীন? মিরাকিউরেল যে একমাত্র তোমার কাছেই আছে আর কারুর কাছে নেই, সেটা তো তুমি অস্বীকার করবে না। ক্যান্সার পর্যন্ত যখন সেরে যাচ্ছে তাতেই বোঝা যায় ওষুধের ক্ষমতার দৌড়। শঙ্কু, পৃথিবীর সবচেয়ে শক্তিমান ওষুধের সত্ত্বাধিকারী তুমি। তোমাকে দেশ বিদেশের লোকে চিনবে না। তার জন্য তুমি কি করতে বলো আমাকে? দেখো, আমার প্রস্তাব হচ্ছে এই, তুমি আমার সঙ্গে লন্ডন চলো। আমার মিরাকল কিওরের কথা শুনে শুধু ডাক্তারি মহলে নয়, বৈজ্ঞানিকদের মধ্যেও তুমুল আলোড়ন চলছে। তারা তোমাকে দেখতে চায়, তোমার মুখ থেকে ওষুধের কথা শুনতে চায়। আর আরো যেটা জানতে চায় সেটা হলো এই ওষুধের উপাদানের মধ্যে এমন কি থাকতে পারে যার ফলে এর এত তেজ, রোগ জীবাণু নাশক এত শক্তি। এর কেমিক্যাল অ্যানালিসিস করিয়েছো তুমি? না। আচ্ছা, তাহলে সে কাজটা লন্ডনে করাতে হবে। উপাদানগুলি জানতে পারলে কৃত্রিম উপায় ল্যাবরেটরিতে ওষুধ তৈরি করে বাজারে ছাড়া যেতে পারে। ভেবে দেখো সেটা মানুষের মনে কতটা ভরসা আনবে। তাই বলছি শঙ্কু, তুমি চলো আমার সঙ্গে। আধুনিক বিজ্ঞানের ঘাঁটি যে এখন পশ্চিমে, সেটা তো তুমি স্বীকার করো। আরে বৈজ্ঞানিক হিসেবেও তো তোমার একবার বিলেত যাওয়া দরকার। অগত্যা সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো। সত্যি বলতে কি, বিদেশ যাবার বাসনা আমি অনেক দিন থেকেই পোষণ করছি। সেটা যে এত তাড়াতাড়ি ঘটে যাবে তা ভাবিনি। কলকাতায় গিয়ে 7 দিনের মধ্যে যাবার সব ব্যবস্থা হয়ে গেল। 25শে অক্টোবর 1937 আমরা বম্বে থেকে পিএনও কোম্পানির জাহাজ SS অ্যাথিনাতে ইংল্যান্ড রওনা দিলাম। 16ই নভেম্বর পোর্টসমাউথ বন্দরে জাহাজ থেকে নেমে ট্রেনে এলাম লন্ডনের ভিক্টোরিয়া স্টেশন। সেখান থেকে টিউব অর্থাৎ পাতাল রেলে চড়ে গেলাম হ্যামস্টেড। এই হ্যামস্টেডেই উইলবি রোডে সন্ডার্সের বাড়ি। সন্ডার্সের চিঠিতে আগেই জেনেছিলাম তার বাড়িতে স্ত্রী ছাড়া থাকেন তার মা ও বাবা। বাবা জনাথন সন্ডার্স লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। 2 তলা বাড়ি। তার 1 তলাতেই গেস্ট রুমে আমার জায়গা হলো। আমরা পৌঁছেছিলাম সন্ধ্যে 6টায়। 8:30টায় ডিনার। এরা দেখলাম বলে সাপার। টেবিলে সন্ডার্স তার প্ল্যান বলল, কাল সকালে তোমার বডির কেমিক্যাল অ্যানালিসিসের বন্দোবস্ত করব। তারপর তোমার বক্তৃতার জন্য জায়গা ঠিক করে খবরের কাগজে বিজ্ঞাপন দেব জনসাধারণকে জানানোর জন্য। অবশ্য আমার কিছু চেনা ডাক্তার ও বৈজ্ঞানিকদের আমি আলাদা করে টেলিফোন করে খবরটা জানিয়ে দেব। বিজ্ঞপ্তিতে কি বলবে? নামে তো কেউই চিনবে না আমাকে। বলবো সর্বরোগনাশক যুগান্তকারী ড্রাগ মিরাকিউরেলের আবিষ্কর্তা ভারতীয় বিজ্ঞানী প্রফেসর টি শঙ্কু তার আবিষ্কার সম্বন্ধে বক্তৃতা দেবেন। এই সর্বনাশ, আমি যে কোনোদিনই নিজেকে আবিষ্কারক বলে প্রচার করতে পারবো না। সে তো মিথ্যে কথা বলা হবে। আবিষ্কারক নয় এ কথা কেন বলছো শঙ্কু? যে গাছের উল্লেখ শুধু প্রাচীন সংস্কৃত ডাক্তারি শাস্ত্রে পাওয়া যায়, কাশীর এক সাধু ছাড়া যে গাছ কেউ কোনোদিন চোখে দেখেনি, সেই গাছের সন্ধানে ঘোড়ার পিঠে চড়ে 6,500 ফুট উঁচুতে পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে নিজের জীবন বিপন্ন করে কে গিয়েছিল? তুমি না আর কেউ। তুমি এত বিদ্বান, এত বুদ্ধিমান, এইটুকু বুঝতে পারছো না যে এই গাছ ডিসকভার করে ব্যাপকভাবে কাজে লাগানো একমাত্র তুমি ছাড়া আর কেউ করেনি? পরদিন সকালে সন্ডার্স বলল, তোমাকে আর আমার সঙ্গে টানবো না। তুমি বরং ডরথির সঙ্গে গিয়ে হ্যামস্টেড হিথে হাওয়া খেয়ে এসো। আর এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে কবি কিটসের বাড়ি আছে, সেটাও দেখে এসো। হ্যামস্টেড হিথের কথা আগেই শুনেছিলাম। এটা একটা বিস্তীর্ণ ঘাসে ঢাকা অসমতল ময়দান। তার উপর দিয়ে হেঁটে চলেছি ডরথি আর আমি। নভেম্বর মাস, তাই ঠান্ডা বেশ জবরদস্ত। ডরথি যে অতি বুদ্ধিমতী মেয়ে সেটা ওর সঙ্গে 5 মিনিট কথা বলেই বুঝেছি। সেও কেমব্রিজের ছাত্রী, অর্থনীতিতে গ্র্যাজুয়েট। কেমব্রিজেই জেরেমির সঙ্গে ওর আলাপ হয়। ডরথির কথা শুনে এটা বুঝলাম
যে ভারতবর্ষে বসে শুধু খবরের কাগজ পড়ে ইউরোপে কি ঘটছে না ঘটছে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা করা যায় না। গত কয়েক বছরে জার্মানিতে হিটলারের অভ্যুত্থান ও নাৎসি পার্টির সংগঠনের কথা অবশ্যই জানতাম, কিন্তু সেটা যে কি ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং হিটলারের আত্মম্ভরিতা ও তার শাসনতন্ত্রের যথেচ্ছাচারিতা যে কোন স্তরে পৌঁছেছে সেটা দেশে বসে ধারণা করতে পারিনি। ডরথি বলল, ইংরেজিতে পাওয়ার ম্যাড বলে একটা কথা আছে জানো তো? হিটলার সেই অর্থে উন্মাদ। সমস্ত ইউরোপকে গ্রাস করে সে একটা বিশাল জার্মান রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছে। তাতে ইন্ধন যোগাচ্ছে ওর সাঙ্গপাঙ্গরা, গোয়ারিং, গোবলস, হিমলার, রিবেনট্রপ। এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আমি গম্ভীর হয়ে গেছি দেখে ডরথি বলল, দেখো তো আমার কি আক্কেল। তুমি এই প্রথমবার লন্ডনে এলে আর আমি তোমাকে যত সব অলক্ষণে কথা বলে ভাবিয়ে তুলছি। ভেরি সরি শঙ্কু, চলো কিটসের বাড়ি দেখলে তোমার মন খুশি হয়ে যাবে নিশ্চয়ই। ডরথি ভুল বলেনি। আমি ভাবতে পারি না যে আমাদের দেশের অতীতের কোনো কৃতকর্মার স্মৃতি এত যত্ন নিয়ে জিয়ে রাখা হয়েছে। ডরথি বলল, কিন্তু এটা শুধু ব্রিটেনের বিশেষত্ব নয়, ইউরোপের যেখানেই যাও সেখানেই এই জিনিস দেখতে পাবে। সন্ডার্স ফিরল সন্ধে 6:30। প্রথমেই বলল, হ্যাঁ, তোমার বক্তৃতার ব্যবস্থা হয়ে গেছে। পরশু সন্ধে 7টায় ক্যাক্সটন হলে। টাইমস আর ম্যানচেস্টার গার্ডিয়ানে কাল বিজ্ঞপ্তি বেরোবে। ফোন করে যাদের খবর দিয়েছি তার মধ্যে যিনি আমার ক্যান্সারের চিকিৎসা করছিলেন ডক্টর কানিংহ্যাম, তিনিও আছেন। সকলেই উন্মুখ হয়ে আছেন তোমার বক্তৃতা শোনার জন্য। কিন্তু আমার বড়ির অ্যানালিসিসের কি খবর? সন্ডার্স পকেট থেকে একটা খাম বার করে আমায় দিল। খাম থেকে যেটা বেরোলো সেটাই হলো অ্যানালিসিসের রিপোর্ট। আমি তাতে কিছুক্ষণ চোখ বুলিয়ে বললাম, এই তো দেখছি সব রকম ভিটামিনই রয়েছে, তাছাড়া পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, আয়োডিন। দেখে অনেকটা মনে হয় যেন রসুনের উপাদানের তালিকা দেখছি। অ্যালিল সালফাইড রয়েছে বলেই এত রকম রোগের জীবাণু এর কাছে পরাস্ত হয়, বুঝলে? কিন্তু রিপোর্টের শেষে যে কথাটা বলা হয়েছে সেটা তো অত্যন্ত অর্থপূর্ণ। বলছে একটি উপাদান রয়েছে এই বড়িতে রসায়নে যার কোনো পরিচিতি নেই। এক্স্যাক্টলি। এবং সেই কারণেই ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে এই ওষুধ তৈরি করা যাবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র তুমি এই ওষুধের সোল প্রোপ্রাইটার। তোমার জায়গা কেউ কোনোদিন নিতে পারবে না শঙ্কু। কথাটা শুনে আমার মনে একটা মিশ্র ভাব দেখা দিল। মিরাকিউরল আমার একার সম্পত্তি, এটা ভাবতে খারাপ লাগছে না, কিন্তু এও তো ঠিক, যেহেতু ওষুধটা বাজারে ছাড়া যাবে না, পৃথিবীর কোটি কোটি মুমূর্ষু ব্যক্তি এর রোগনাশক ক্ষমতা থেকে বঞ্চিত হবে। এর পরের দিন সন্ডার্সের সঙ্গে বেরিয়ে লন্ডনের অনেক কিছু দ্রষ্টব্য, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি, মাদাম তুসো মিউজিয়াম দেখে সন্ধ্যায় মারমেড থিয়েটারে বার্নার্ড শর পিগম্যালিয়ন দেখতে গেলাম। সব মিলিয়ে এটা বলতে পারি যে লন্ডন আমাকে হতাশ করেনি। আমার বক্তৃতায় এত লোক হবে সেটা স্বপ্নেও ভাবিনি। সন্ডার্স আমার সঙ্গে মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমার পরিচয় করিয়ে দিল। সন্ডার্সেরই অধ্যাপক রেমন্ড ক্যারোথাস মিটিং এ চেয়ারম্যান ছিলেন। সন্ডার্স তাঁকে আগেই তালিম দিয়ে রেখেছিল। তিনি ব্রিলিয়ান্ট ইয়াং ইন্ডিয়ান সায়েন্টিস্ট প্রফেসর শ্যাঙ্কু সম্বন্ধে দু চার কথা বলার পর আমার বলার পালা এলো। 20 বছর বয়স থেকে ছাত্র পড়াচ্ছি বলে বক্তৃতার ব্যাপারে আমার কোনো অস্বস্তি বোধ ছিল না। তাই আমি বেশ সহজভাবেই বলে চললাম ভারতে আয়ুর্বেদ চর্চার কথা, চরক সুশ্রুতের সংহিতার কথা, আমার বাবার কথা এবং টিকড়ি বাবার কাছে শুনে কিভাবে কাসৌলির জঙ্গল থেকে স্বর্ণপূর্ণি সংগ্রহ করি তার কথা। যতক্ষণ বললাম ততক্ষণ হলে কেউ টু শব্দটি করেনি। বলা শেষ হলে পর করধ্বনির বহর দেখে বুঝলাম আমি উতরে গেছি। বক্তৃতার পর প্রশ্নোত্তরের জন্য কিছুটা সময় রাখা হয়েছিল, কিন্তু দুটো সবচেয়ে স্বাভাবিক প্রশ্ন, এক, আমি ওষুধটা মার্কেট করব কিনা, এবং দুই, আমি কিছুকাল লন্ডনে থেকে চিকিৎসা চালাবো কিনা, এই দুটোর উত্তরই আমার বক্তৃতার মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম। তাই বক্তৃতার শেষে 2 মিনিট অপেক্ষা করে সন্ডার্স আমাকে নিয়ে মঞ্চ থেকে নিচে নেমে এলো। বহু লোকের সঙ্গে করমর্দন করে
এবং অন্তত 50 জনের কনগ্রাচুলেশনসে থ্যাংক ইউ বলে তবে আমি রেহাই পেলাম। পরদিন দেখলাম লন্ডনের সব কাগজেই আমার ছবি সমেত খবরটা বেরিয়েছে। বিকেলের দিকে সন্ডার্স বেরিয়ে কাছেই একটা বইয়ের দোকান থেকে জার্মান, ফ্রেঞ্চ, ইটালিয়ান, সুইডিশ ইত্যাদি যাবতীয় ইউরোপীয় ভাষায় ডজন খানেক খবরের কাগজ নিয়ে এলো। সেদিনেরই কাগজ, কিছুক্ষণ আগেই এয়ারমেলে এসেছে। উল্টে পাল্টে দেখা গেল প্রত্যেকটি কাগজেই খবরটা বেরিয়েছে এবং তার সঙ্গে প্রত্যেকটি কাগজেই আমার ছবি। আমি হকচকিয়ে গেছি দেখে সন্ডার্স বলল, এতে অবাক হওয়ার কিছু নেই শঙ্কু। ক্যাক্সটন হলে বহু কাগজের রিপোর্টার উপস্থিত ছিল। তুমি ভুলে যাচ্ছ হে, মিরাকিউরাল আবিষ্কারের মতো এমন চাঞ্চল্যকর ঘটনা সম্প্রতি আর ঘটেনি। তুমি এবং তোমার স্বর্ণপর্ণীকে কোনো কাগজ অগ্রাহ্য করতে পারে না। এখানে শনি রবি হলো উইকেন্ড। এই দুটো দিন খুব কমই লোক লন্ডনে থাকে। ইংল্যান্ডেই কোথাও না কোথাও চলে যায় নির্ঝঞ্ঝাটে দুদিন কাটিয়ে আসতে। সন্ডার্স আগেই বলে রেখেছিল যে এই উইকেন্ডে সে আমাকে কেমব্রিজ ও অক্সফোর্ড দেখিয়ে আনবে। শনিবার কেমব্রিজ, সেখানে কোনো হোটেলে থেকে রবিবার অক্সফোর্ড দেখে বাড়ি ফেরা। এ ব্যাপারে ডরথিও আমাদের সঙ্গে এলো। সুপ্রাচীন বিশ্ববিদ্যালয় দুটো দেখে মুগ্ধ হয়ে গেলাম। কোনটা যে বেশি ভালো বলা খুব কঠিন, যদিও শহর হিসেবে কেমব্রিজের শান্ত সৌন্দর্য অক্সফোর্ডকে ছাপিয়ে যায়। সন্ডার্স ও ডরথি দুজনেই কিংস কলেজ থেকে পাশ করেছে। দেখে মনে হলো পড়াশোনার পক্ষে এর চেয়ে ভালো পরিবেশ আর হতে পারে না। রবিবার বিকেলে 4:30 বাড়ি ফিরে সদর দরজা দিয়ে ঢুকতেই ডরথির মা ব্যস্তভাবে আমাদের দিকে এগিয়ে এলেন। শঙ্কুর সঙ্গে দেখা করার জন্য এক বিদেশি যুবক প্রায় 8 ঘন্টা হলো বসে আছে, বুঝলে? বিদেশি মানে? সেটা তোমরা বুঝবে, আমাদের মতো ইংরেজি বলে না, এটা বলতে পারি। বৈঠকখানে ঢুকতে সোফা থেকে উঠে দাঁড়ালো এক যুবক। তার চোখে চশমা, মাথা ভর্তি সোনালি চুল। গুড ইভিনিং। বুঝতে পারলাম ছেলেটি জার্মান কিংবা অস্ট্রিয়ান। গুডন আবেন বলতে গিয়ে মাঝপথে সামলে নিয়ে ইংরেজি বলেছে। এখানে বলে রাখি যে বিএসসি পাশ করার পর যে 4 বছর বসেছিলাম, সেই অবসরে আমি লিঙ্গুয়াফোন রেকর্ড গ্রামাফোনে বাজিয়ে বাজিয়ে ফরাসি আর জার্মান শিখে নিয়েছিলাম। ডরথি আর আমাদের সঙ্গে আসেনি। আমরা 3 জন সোফায় বসার পর কথা আরম্ভ হল। ছেলেটি প্রথমে ইংরেজি ভাষায় সড়গড় না হবার জন্য মার্জনা চেয়ে নিল। আমার নাম নবদ স্টাইনার, আমি বার্লিনে থাকি, সেখান থেকেই আসছি। তারপর শটান আমার দিকে তাকিয়ে বলল, মিরাকিউরালের খবর আমাদের কাগজে বেরিয়েছে এবং এটা নিয়ে সকলেই আলোচনা করছে। এই আশ্চর্য ড্রাগের ব্যাপারেই আমি তোমার কাছে এসেছি। তুমি যেখানে বক্তৃতা দিয়েছিলে সেই ক্যাক্সটন হলে ফোন করে আমি জানি যে তুমি হ্যামস্টেডে আছো। এখানে এসে হাই স্ট্রিটে একটা ওষুধের দোকানে জিজ্ঞেস করে জানলাম যে মিস্টার সন্ডার্স উইলোবি রোডে থাকেন। তোমার আসার কারণটা জানতে পারি কি? নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি দুটো প্রশ্ন করতে চাই। কি? নাৎসিরা যে ইহুদিদের ওপর অমানসিক অত্যাচার চালাচ্ছে সেটা তুমি জানো? এই খবর আমি দেশে থাকতে পেয়েছি। হিটলারের ধারণা ইহুদিরা বহুদিন থেকে জার্মানির নানান রকম ক্ষতি করে আসছে। সুতরাং তাদের উৎখাত না করলে জার্মানি তার পূর্ব গৌরব ফিরে পাবে না। হিটলারের মতে ইহুদিরা মানুষই নয়, আসল মানুষ হচ্ছে সেই সব জার্মান যাদের শিরায় 1 ফোঁটা ইহুদি রক্ত নেই। এই অজুহাতে তারা ইহুদিদের ওপর নৃশংস অত্যাচার চালিয়েছে। অথচ জার্মানির জ্ঞানী গুণীদের মধ্যে যাদের স্থান সবচেয়ে ওপরে, তারা অনেকেই ইহুদি। সন্ডার্স বলল, হ্যাঁ, আমরা অত্যাচারের কথা জানি। তোমার দ্বিতীয় প্রশ্ন কি? তোমরা হাইনরিখ স্টাইনারের নাম শুনেছ? হাইনরিখ স্টাইনার নামটা যেন আমার চেনা। বললাম, যিনি সংস্কৃতের অধ্যাপনা করেন, যিনি বেদ উপনিষদ নতুন করে জার্মান ভাষায় অনুবাদ করেছেন? হ্যাঁ, আমি তার কথাই বলছি। তিনি তোমার কে হন? আমার বাবা বার্লিন ইউনিভার্সিটিতে সংস্কৃতের অধ্যাপক ছিলেন। নাৎসিরা জার্মানির সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ইহুদিদের তাড়িয়ে দিয়েছেন। গেস্টাপোর নাম শুনেছ?